তোমাদের কোনো ক্রিয়েটিভিটি নাই, 1 মিনিট টাইম ক্যালকুলেশন করার জন্য। হ্যাঁ, মুখস্থ বললা কি লাভ করলা জীবনে মুখস্থটা করে? ভুল হতে পারে, তোমরা করো, সবাই করো। হাউ ক্যালকুলেটার ছাড়া কি করে তুমি বের করবা ভ্যালুটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি 412 চাচ্ছি না, আমি চাচ্ছি ক্যালকুলেটার ছাড়া তুমি একটা রাফ টাফ ভালো ভ্যালু আমাকে বের করে দাও, কারণ ক্যালকুলেটার ছাড়াই এগুলো আসে পরীক্ষায়। সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন এর CRMS ভ্যালু কি গো, এতক্ষণ লাগালে হবে? কেউ বাইর করতে পারলো না। আমি জানি এটাতে কতবার আসছে এই 5 বছরের মধ্যে এই কোয়েশ্চেন, যে উত্তরও মুখস্থ করেছে, খুব মানে গভীর কাজ করেছে আর কি। হেভি উপকার হয়েছে, জীবনের জন্য ব্যাপক উপকারের কাজ করেছে। তাকাও, CRMS = √3RT/m। কি করে ক্যালকুলেটর ছাড়া করতে হয়? দেখি কি করে করতে হয়। দেখো, তোমরা যত ভয় পাচ্ছ তাহলে তো 1 মিনিটের মধ্যে করতে পারতা। 3, এটার নাম ধরো 8.3, T এর মান 300, M এর মান হলো 32, 10⁻³ বোঝো কিন্তু। এবার শোনো, মনে করো মনে মনে চুপ করে এই দূরে কাটে দিলা, 4 8 32, তাহলে এটা 4 না, 4-এর থেকে একটু কম। এটা 4 না, কিন্তু 4-এর থেকে একটু কম, ওটা 8 পয়েন্ট সামথিং না। তো যাই হোক, 4 ধরো আপাতত, কোনো সমস্যা নাই, লাভ আছে। কারণ কি, এখানে 3 3 9 আর নিচে 4, তাহলে রুটের মধ্যে 9/4, ঠিক আছে তো? রুটের মধ্যে এই ফোনটা আবার ধরো একটু জরুরি, তোমাদের ওয়েমারে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, মানে ওই আলাদা, মানে এটা তো ওই যে লুপের মাধ্যমে হয় অনেকগুলা খাতা, একটা ছোট্ট একটা অপারেশন আবার অনেকগুলা মনে করেন যে ইফেক্ট পড়ে, ওই জন্য আমি আর কি কম অপারেশনের মধ্যে যদি কাজটা হয় তাহলে দেখা যাচ্ছে যে ওভারঅল টাইমটা কমে আসে। এই জন্য যেটা যেটা আপনার ভুল উত্তর দেখাবে, হ্যাঁ সেটা সেটা আমি ওই ক্যাপিটাল লেটারে দিয়েছি, আর যেটা যেটা রাইট সেটা সেটা স্মল লেটারে দিয়েছি। এখন আপনি এটার মধ্যে থেকে যদি আপনার যদি ইয়ে করেন, ওই সফটওয়্যারের মাধ্যমে আলাদা করেন, তাহলে সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি বোঝা যাবে যে কোনটা কোনটা রং, কোনটা কোনটা কারেক্ট। কিন্তু স্যার ব্ল্যাঙ্কগুলো কি করে বুঝবো স্যার? ব্ল্যাঙ্কগুলো তো গ্যাপ দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে, ড্যাশ। আচ্ছা, মানে ওই যে স্যার ব্ল্যাঙ্কগুলো তো তাহলে সঠিক উত্তরটা পাওয়া যাবে না। ব্ল্যাঙ্কগুলো তো সঠিক উত্তর না, ব্ল্যাঙ্কগুলো তো মানে পূরণই করেনি, ওটা আবার ভুল আর সঠিক। ও না, মানে স্যার ওটা থেকে ইউজার ইন্টারফেসে স্যার আমরা দেখাবো এরকম যে ওর পূরণ করা উত্তর আর সঠিক উত্তরটা। বুঝতে পারছি, ওইটা তো আপনার ইচ্ছা করলে মানে আপনার সফটওয়্যারের মাধ্যমে ইজিলি দেখাতে পারবেন। ওই খালি জাস্ট সেমিকোলন দিয়ে ডিভাইড করা আছে, ওগুলোকে আলাদা করে যেটা খালি চেক করতে হবে বড় হাতের না ছোট হাতের, যেগুলো বড় হাতের সেগুলো রং, আর যেগুলো ছোট হাতের স্যার সেগুলো হচ্ছে কারেক্ট। এটা চেক করতে পারবে স্যার, কিন্তু ওই যে মানে ধরেন একটা ব্ল্যাঙ্ক আছে, তো ব্ল্যাঙ্কেটটাতে তো স্যার মানে ব্ল্যাঙ্কে কি কোনো উত্তর দেওয়া থাকবে? ব্ল্যাঙ্কে তো কোনো উত্তর থাকবে না, ফাঁকা থাকবে। তাহলে মানে ওইটার উত্তর তো ওকে দেখানো যাবে না। হ্যাঁ, কিন্তু ওইটার উত্তর যে স্যার ওকে দেখানো যাবে না। হ্যাঁ তাই, হ্যাঁ মানে স্যার যেটা চিন্তা করেছিলাম স্যার, যে ওখানে তো উত্তর আছে, তো ওর উত্তরটা তো পেয়ে গেছিলাম স্যার, ওটা তো জেনারেট হচ্ছিল সুন্দরভাবেই। তো ওর যে উত্তরটা স্যার জেনারেট হচ্ছিল, ওই উত্তরটাই তো মানে ওই উত্তরটা অনুযায়ী স্যার ওর ওএমআর শিটটা জেনারেট করা যাচ্ছিল অটোমেটিক্যালি, কিন্তু সঠিক উত্তরটা স্যার পাচ্ছিলাম না। তো আমরা তো স্যার কোশ্চেন আর দিই না,
তো সঠিক উত্তরটা মানে তো আমরা তো স্যার ওই ABCD করে সেট দিয়ে দিচ্ছি, তো ওই সেটের সঠিক উত্তরটা তো স্যার সফটওয়্যারে আছেই, মানে লুপ না চালিয়ে ওটা ডাইরেক্ট পাশে প্রিন্ট করে দিলেই হয়ে যেত স্যার। তাহলে যে যদি কেউ ব্ল্যাঙ্ক থাকতো তারও উত্তরটা পাওয়া যেত। মানে ব্ল্যাঙ্ক থাকলে তো তাকে কি ভুলের মধ্যে দেখাবে না স্যার, যদি স্যার ব্ল্যাঙ্ক মানে ওই ইন্টারফেসে যখন দেখাবো স্যার কালারটা চেঞ্জ করে দেবো খালি স্যার, সঠিক উত্তরগুলো সবুজ করে দেবো, আর মানে যে পূরণ করেনি ওটা আরেকটা কালার করে দিলাম ইয়েলো, তাইলে মানে রাইটগুলোও দেখতে পারবে, ভুলগুলোও দেখতে পারবে, আর যেগুলো পারেনি ওটার উত্তরটাও দেখতে পাবে। হ্যাঁ তো আমার এখান থেকে কি এটা সম্ভব হবে না না স্যার, ওই যেটা স্যার ব্ল্যাঙ্ক থাকবে মানে ও পূরণ করেনি, ওটার তো সঠিক উত্তরটা স্যার আমি এক্সেল থেকে পাবো না। ও এক্সেল থেকে তো পাচ্ছেন না ও পূরণ করেনি হ্যাঁ মানে এটা আর এটা যদি আমি আলাদা করে দিই হ্যাঁ এটা কিভাবে হবে হ্যাঁ, তাহলে ওই যে স্যার পাশেরটাতে সঠিক উত্তরটা থাকবে, মানে সেটের সঠিক উত্তরটা জাস্ট ওই সিরিয়ালি 50টা থেকে যাবে আর কি। এটাতে কোনো লুপও চালানো লাগবে না স্যার, কারণ ওই যে আমরা তো মানে সফটওয়্যারে তো স্যার ইনপুট নিচ্ছেনি সেটের সঠিক উত্তরটা, ওটা জাস্ট সিরিয়ালি সেমিকলন দিয়ে পাশে থেকে যাবে। বুঝতে পারছি মানে এই যা আছে এটারই পাশে সঠিক উত্তর হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে স্যার বড় ছোটো কিছু করা লাগবে না স্যার, তাহলেই হবে স্যার, আর কিছু লাগবে না, কোনো লুপও চালাতে হবে না স্যার। বুঝতে পারছি মানে ওই ব্ল্যাঙ্ক নিয়ে ঝামেলা হচ্ছে হ্যাঁ 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 আমি যদি এখানে আপনার ব্ল্যাঙ্কের গুলো সঠিক উত্তর আমার এখান থেকে তো আর বের করা সম্ভব না, এটা কিভাবে বের করবেন না স্যার, ওই যে আপনার ওখানে স্যার উত্তরে দুটা সেমিকলনের মাঝখানে কিছু নাই, যেগুলো ব্ল্যাঙ্ক মানে এমটি সেল আছে। টান দেওয়া আছে টান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফাঁকা আছে, তাহলে স্যার ওটা ব্ল্যাঙ্ক থাকবে, আর ব্ল্যাঙ্কের উত্তরটা আলাদা একটা কালার দিয়ে দেখাবে, তাহলে ওরা বুঝতে পেরে যাবে। ও ব্ল্যাঙ্কের এটা কোথা থেকে নিয়ে আসবেন ওই যে পাশেরটা থেকে স্যার, পাশের সেল থেকে। আপনাদের কাছে না ব্ল্যাঙ্কের সঠিক উত্তরটা হ্যাঁ এটা তো আমার এই সেলের মধ্যে নাই না, পাশের সেলে আছে যে স্যার, ওই যে ওটাই তো স্যার পাশের সেলে দিতে বলছি স্যার, যে পাশের সেলে আপনি একবারে 50টারই সঠিক উত্তর দিয়ে দিবেন খালি, মানে আপনার সেটের যে সঠিক উত্তরটা আছে। ভালো করে বোঝা যায় না। মানে পাশের সেলে যতগুলো সঠিক উত্তর সবগুলো বসায় হ্যাঁ মানে সেমিকলন দিয়ে সঠিক উত্তর বসে যাবে, খালি এ সেটের জন্য এরটা বি এরটা, মানে যেই সেট পূরণ করেছে ওর খালি ওই সেটের সঠিক উত্তরটা বসে যাবে। এখন সঠিক উত্তর তো সবার জন্য একই তাই না একই স্যার, মানে ওই একই জিনিসই বসবে, যদি কারো এ হয় তাহলে এ সেটেরটা বসবে, বি হলে বি সেটেরটা বসবে, মানে ওই সেটটা স্যার আলাদা হয়ে যাচ্ছে স্যার, তা না হল হ্যাঁ সেট অনুযায়ী সঠিক উত্তরগুলো ওই মানে সিরিয়ালি বসে যাবে সিরিয়ালি বসে যাবে, এই স্যার। বুঝতে পারছি মানে ওই ইয়েটা আচ্ছা আমি এই ধারণাটা করিনি আমি মনে করছিলাম ওইটা করবেন ওই যে আমি করে দিব হ্যাঁ আর জি স্যার, আর যে আপডেট নিলে এই যে যেই প্রবলেমটা হইছে ওইটা সমাধান করা যাবে আর আমার কাছে ভাই নক দিয়েছিল যে এরকম ওই যে উপরের মাথা কেটে যাচ্ছিল আপনাদের ইয়ের সফটওয়্যার মানে স্ক্যান করার সময় নিচের দিকে অনেক জায়গা ফাঁকা থাকতেছে মেডিকেলেরটা হ্যাঁ নিচের দিকে অনেক জায়গা ফাঁকা থাকতেছে আর উপরের দিকে মাথাটা কাটা পড়তেছে আমি দেখলাম স্যার, নিচে নামায় দেওয়া হয় তারপরে স্যার কালকেও দেখলাম স্যার ওই যে একজন স্টার মিস্টার কি এঁকেছিল ওর জন্য স্যার পাচ্ছিল না। হ্যাঁ ওইটা আমি সফটওয়্যার ঠিক করে দিয়েছি হ্যাঁ স্টার ভুল দেখাবে এটা আমার সফটওয়্যার ঠিক করে বসে আছে ওই যে ওই এর মধ্যে ইরোরের মধ্যে চলে গেছে আর এটাই বারবার হ্যাঁ তো ওইটা আমি ঠিক করে আবার আপডেট দিয়ে দিছি যে যেন ওইরকম স্টারটা আঁকাইলে যেন ভুল বলে দেয় যে এটা ওইটা একটা আর মানে আমি আরো কিছু আপডেট করেছি সফটওয়্যারে যে আপনাদের সফটওয়্যারে ওটা আপডেট নিলে আপনাদের আশা করি ইয়ে যাবে আর আমি রাইট অ্যান্সারের ওইটা আমি শীঘ্রই করে দিব হ্যাঁ, আর স্যার ওই মানে ওই আপনার উত্তর যেটা ছিল ওটাতে বড় ছোট করার দরকার নাই, ওটা আগেরটাই ভালো ছিল স্যার, ওটাই সুন্দর, ওটাতে সমস্যা নাই স্যার, উত্তর ঠিক জেনারেট হচ্ছে, মানে স্টুডেন্টরা কোনটা পূরণ করছে স্যার ওটা এই একবারে ছোট যেভাবে সেমিকলন দিয়ে আছে পারফেক্ট স্যার, ওটা রিড করা যাচ্ছে, শুধু পাশের সেলে একটা ওই সেটের সঠিক উত্তরটা দিয়ে দিলেই আর কোনো ঝামেলা নাই স্যার। সকল মানে 50টা হোক 100টা হোক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেই স্যার মানে যেই ইন্টারফেস বানাতে চাচ্ছি ওটা বানানো যাবে স্যার, মানে আমি স্যার এক্সেলটা ওয়েবসাইটে দিয়ে দেবো আর এক্সেল থেকে একটা অটো ওয়েমার জেনারেট হয়ে যাবে স্যার, এটা করা যাবে স্যার, মানে এটা সুন্দর হবে, ভালো না আরে আমি করে দিব ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।
ওই যে তোমরা ওএমআরে পূরণ করে উত্তরটা দেখতে পাও না তো, ওটার আর কি সিস্টেম জেনারেট করা হচ্ছে। হ্যাঁ সাথে কোশ্চেনটাও থাকতো আর কি। তো কোশ্চেনটা এখনো দেইনি। ওইটা সিস্টেমটা হচ্ছে তোমার মানে মাল্টিপল সেট সিস্টেম আর কি। ওইটা সিস্টেম আর এই ABCD সেটের সিস্টেমটা একটু ডিফারেন্ট। ওইটা করা যাবে না এটাতে, ঠিক আছে? ওটাতে মাল্টিপল সেট, তো মাল্টিপল সেটে কি হয় প্রত্যেকের কোশ্চেনটা আলাদা আলাদা থাকে আর কি। প্রত্যেকের একের সাথে এক মিলে না, দুইয়ের সাথে দুই মিলে না। উদ্বাসে যেমন ওই সিস্টেমে পরীক্ষা নেয়, কিন্তু ওটাতে কি হয় ধরো 30টা প্রশ্নের জন্য 60টা প্রশ্ন করা লাগে। সবার 60টা কোশ্চেন সবসময় মিলে না, আর সেটগুলা এলোমেলো হয়, কোনো সেট নাম্বার থাকে না, ইউনিক সেট তৈরি হয় আর কি। কোনো সেট কোড কিন্তু পূরণ করা লাগে না, ABCD এগুলো কিন্তু পূরণ করা লাগে না, অটো জেনারেট হয়। তো ওই সিস্টেমটা এটাতে আমার ডেভেলপ করা নাই, কারণ আমি ইচ্ছা করেই করিনি। আমার কথা কোশ্চেন সংখ্যা ফিক্স থাক, কিন্তু আমি জয়টা ইচ্ছা সেট করব আর কি। তো এটাতে যেটা পাবে আর কি, মানে এটা করা যাবে যে ধরো তুমি ওএমআরে মানে ওএমআর শিটটা পুরোপুরি পাওয়া যাবে, তুমি কোনটা পূরণ করেছো, কোনটা রাইট কোনটা রং, কিন্তু ওই নিচে কোশ্চেনটা থাকবে না আর কি, শুধু ওএমআর থাকবে আর কি। কোশ্চেনটা নিতে গেলে কি হবে, কোশ্চেনটা নিতে গেলে ওটাকে সার্ভারে রাখা লাগবে। ভাই তো আলাদা করে স্টুডেন্টের কাছ থেকে 400 টাকা না 600 টাকা নিত, আমি তো 1 টাকাও নেই না আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি যদি আমি শুধু ওএমআর শিটটা জেনারেট করি এটা করা যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি যদি ওই অ্যান্সারটা রাখতে চাই, তাহলে আমার সকল স্টুডেন্ট সংখ্যা অনুযায়ী অ্যান্সার সার্ভারে রাখতে একটা হিউজ বড় অঙ্কের টাকা, ওই টাকা আমার স্টুডেন্টের কাছ থেকে নিতে হবে। তো ওটার আমার মনে হয় কোনো দরকার নাই। ভাই ওটা এক্সট্রা টাকা নিত, ওই জন্য ওটা রাখতো সার্ভারে। তো উত্তরটাই রাখার আমি কোনো দরকার মনে করছি না আর কি, ঠিক আছে? তাই আমি উত্তরটা রাখি নাই সার্ভারে। তো এটাই ওই ইয়েটা পেলেই, এটা জেনারেট পেলে আমি ওয়েবসাইটে চালাই দেবো, চাইলে হয়ে যাবে আর কি। কারণ এই ওয়েবসাইট মানে আমাদের ওয়েবসাইটে তো মোটামুটি আমারই চালানো আর কি অনেকখানি। তো এই যেটা বলছিলাম এখানে, ঠিক আছে? তো ছুমন্তর ছু দেখো, এখানে আলটিমেটলি 10 টু দি পাওয়ার কত ছিল? -3 ছিল। এই -3 উপরে গেলে হয়ে যাবে 3, তাহলে এই দুইটা 0 আর 3 মিলে হয়ে যাবে হ্যাপি না? ঠিক। এখন এই 5 থেকে যখন রুট করবা তুমি, তাহলে হবে আড়াই। 5 রুট করলে কি হবে? আড়াই। এখন আড়াই কি আমরা পারি বলো তো? আড়াই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান বুদ্ধি আমাদের আছে? আড়াই সম্পর্কে কিন্তু আমাদের তেমন একটা জ্ঞান বুদ্ধি নাই। তো সবই তো ঠিক বসেছে নাকি? কোনো ভুল টুল করছি? সব ঠিক আছে না? এখন আলটিমেটলি এই ভাগটা করলে প্রায় 2 পয়েন্ট সামথিং বা 2 পয়েন্ট সামথিং হবে। তো এখন যদি আমরা একটু দেখো, নর্মালি এটাকে যদি তুমি এরকম চিন্তা করো যে এখানে 10 টু দি পাওয়ার 4 করে এইখানে 10 টু দি পাওয়ার 4 করলা, তাহলে এইখানে কি করতে হবে? মানে উপরে 90 করে দিতে হবে। এটা কিন্তু করা সম্ভব। তাহলে উপরে যদি তুমি 90 করো, তাহলে দেখো 90/4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা করা পসিবল কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আমি এই 10 টু দি 4কে গাইড করে দেবো। তাহলে 10 টু দি পাওয়ার 4 আনলে কি হবে? 100 বাড়ায় আসবে ওখান থেকে। 10 টু দি পাওয়ার 4 মানে 100 বাড়ায় আসবে। এখন 100 বাড়াইলে আমার লাভ কি? আমার এদিকে 100 বাড়ালো, 4 থেকে ধরো 5 বাড়ালো, আর এইদিকে মোটামুটি কাছাকাছি সংখ্যা যদি তুমি এখান থেকে 2 বাড়াবে, 2 এখান থেকে 2 বাড়ালো, আর মোটামুটি ধরো 90-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে, তুমি দেখবা 10 10 100, তাহলে 9 9 81, প্রায় 9 পয়েন্ট সামথিং হবে আর কি। তো 9ই তুমি ধরতে পারো। তাহলে 9 যদি ধরো তাকে 4.5, তার মানে দেখো উত্তর তোমার প্রায় 450 মিটার পার সেকেন্ডের কাছাকাছি আসবে। আমি অনেকক্ষণ ধরে বুঝাইলাম, তাই এত বড় লাগলো, বাট বিষয়টা এটা না। আমার উদ্দেশ্য খুবই সৎ ছিল যে এখানে 10 টু দি পাওয়ার -3 এর সাথে একটা ঘাপলিং বাজি করে 100 বার করে নেবা তুমি, দিয়ে বাকিটা জাস্ট লামসাম করে দেখবা উত্তরটা তুমি কাছাকাছি পেয়ে যাবে। এখন অপশন যদি দেয় 422, 423, 424, 425, তাহলে তুমি পারবা না। বাট অপশন যদি হয় 400, 500, 600, 700, তাহলে কিন্তু তুমি বার করতে পারবে। না না, কিসের পারফেক্ট? কি করে পারফেক্ট?
রুট তো পারফেক্টলি করতে পারবি না, তাই না? কাছাকাছি হলেই হবে, ঠিক আছে? তবে রিটেনে এরকম অঙ্ক দিবে না, এটা রিটেন অঙ্ক না, এটা আসলে এমসিকিউ আসবে। রিটেন অঙ্ক ঢাকা ভার্সিটিতে এরকম আসছে না, রিটেন অঙ্কগুলো টু দ্য পয়েন্টই থাকছে, এবং মানে রিটেন অঙ্কে কোনোদিনই ক্যালকুলেট করতে হচ্ছে না আর কি, 5 বছরের মধ্যে করতে হয়নি আর কি কথা। ওকে, রিটেন অঙ্কে ওই সংখ্যা দিয়ে উত্তর আসছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আর রেখে দিবি, ঠিক আছে? রিটেনে আসবে না, আমি তোকে নিশ্চয়তা দিতে পারি, ঠিক আছে? আমার এখানে আসতে পারে, ঢাকা ভার্সিটিতে আসবে না, আমাদের এখানে মডেল টেস্টে আসবে না, এখন চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে তাই আর কি, তখন মডেল টেস্টে তখন আসবে না। ওকে, আচ্ছা, ওকে। তারপরে যদি তোমাকে বলা হয় যে 64 গ্রাম অক্সিজেন এর মোট শক্তি, এইটাতে আবার ক্যালকুলেশন করার দরকার নাই, ঠিক আছে? এটা আর রেখে দিবা। 64 গ্রাম অক্সিজেনের মোট শক্তি 27 ডিগ্রি সেলসিয়াস। 64 গ্রাম অক্সিজেনের মোট শক্তি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কত? 1508, তাই? 8 দিয়ে গুণ করে নিয়েছো নাকি? আচ্ছা, তাহলে E = 5/2, এর মান কত? 2, আর টি এর মান 300। তাহলে এত সুন্দর একটা উত্তর। ওকে, গুড। সো আমরা এবার আমাদের টাইপের মধ্যে ঢুকি। টাইপ নাম্বার 11, 0th ল অফ থার্মোডাইনামিক্স। 0th ল কি বলতেছে? 0th ল বলতেছে এরকম একটা কথা যে ধরো এ 0th ল বলছে এটা এ, এটা বি, এটা সি। তো 0th ল বলতেছে যদি এ আর বি পৃথকভাবে সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, মানে যদি টেম্পারেচার সমান হয়, তাহলে এ আর সি এর টেম্পারেচার সমান, বি আর সি এর টেম্পারেচারও সমান, তাহলে অবশ্যই এ আর বি এর টেম্পারেচারও সমান হবে, হ্যাঁ কি না? সো দ্যাট যদি এ আর সি সমান হয়, যদি বি আর সিও সমান হয়, সো এ আর বিও সমান হবে, এ আর বিও সমান হবে। কথা ওকে, গুড। সো এই 0th ল থেকে খালি একটা এমসিকিউ আমি আজ পর্যন্ত আসতে দেখেছি, এর উপর ভিত্তি করে কি তৈরি করেছে? থার্মোমিটার। তো এই 0th ল থেকে থার্মোমিটার যেহেতু আসলো, তাহলে অবশ্যই আমাদেরকে এর পরের টাইপে থার্মোমিটারের সূত্রগুলো দেখতে হবে। সো এর পরের টাইপটা হচ্ছে থার্মোমিটারের সূত্র। সো থার্মোমিটার বা তাপমাত্রা। সো টাইপ 12, তাপমাত্রা এবং তাপমাত্রার স্কেল। তো তাপমাত্রার পরিমাপের মূলত দুইটা স্কেল ছিল, একটা হলো এক স্থির বিন্দু আর একটা 2 স্থির বিন্দু। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য আমরা প্রথমে দুইটা স্কেল নেব, একটা হলো এক স্থির বিন্দু আর একটা হচ্ছে 2 স্থির বিন্দু। এক স্থির বিন্দু মানে এক কথার উত্তর আমরা বের করব। ধরো টেম্পারেচার বের করতে চাচ্ছি, এর মানে 273.16 ইন্টু x ডিভাইডেড বাই x ট্রিপল পয়েন্ট, শেষ, হ্যাঁ কি না? এবং এখান থেকে উত্তর অলওয়েজ কেলভিনেই আসবে, এখানে আমরা একটা কেলভিন লিখে দিতে পারি। আর 2 স্থির বিন্দু মানে এটা মূলত সরলরেখার ঢাল বের করার মতো। তো একটা সরলরেখার ঢাল তুমি কি করে বের করতে? ধরো তুমি একটা সরলরেখার ঢাল মানে কোণদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর। সো জিনিসটা মোটামুটি এরকম, থেটা মাইনাস থেটা আইস
ইকুয়াল টু থেটা স্টিম মাইনাস থেটা আইস ইকুয়াল টু, এটা গেল তাপমাত্রা। তুমি যে এককে বসাবো সেই এককে উত্তর আসবে। তুমি যদি মুরগি এককে বসাও মুরগি এককে উত্তর আসবে, কোনো সমস্যা নাই। তুমি যেই এককে বসাবা, আই রিপিট, তুমি যেই এককে বসাবা উত্তর সেই এককে আসবে। নাও দ্যাট শুড বি x minus x ice x steam minus x ice। ওকে, সো এইখান থেকে আমাদের উত্তর চলে আসবে। আর এই জিনিসটা থেকেই থার্মোমিটারগুলোর মধ্যে আমরা তুল্য সূত্রটা পাইছি, যে তুল্য সূত্রটাকে মেজরভাবে আমরা এইটুকু দিয়ে প্রকাশ করতে পারি, c/5 equal to f minus 32/9 equal to k minus 273/5। হ্যালো, এই নয়ন, কি সমস্যা? ব্যাটারির চার্জ নাই? হ্যাঁ, ওকে। এবার এইখানে যে স্কেলগুলো আছে এদের মধ্যে দেখো কোনটার টেম্পারেচার সমান হতে পারে, সমান হতে পারে না, এটা খুব মেজর এমসিকিউ। তো এই এমসিকিউ আমাদের মুখস্থ রাখতেই হবে। সেলসিয়াস আর ফারেনহাইট মিলে হচ্ছে -40। এই সেলসিয়াস আর কেলভিন নিচে সমান, তাই এরা জীবনেও মিলবে না। আর ফারেনহাইট আর কেলভিন মিলে 574.25। সো এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেলে তো প্রায় আসে, ঠিক আছে? তো এই সূত্র দিয়ে আমরা টেম্পারেচার অদল বদল করতে পারবো। বাট আমাদেরকে অনেক সময় টেম্পারেচার অদল বদল করতে দেয়, অনেক সময় আবার আমাদেরকে টেম্পারেচারের পার্থক্য অদল বদল করতে দেয়। অনেক সময় টেম্পারেচার অদল বদল করতে দেয়, অনেক সময় টেম্পারেচারের পার্থক্য অদল বদল করতে দেয়। যদি আমাদেরকে টেম্পারেচারের পার্থক্য অদল বদল করতে দেয়, তাইলে আমাদের সূত্রটা কিন্তু এরকম হবে, del c/5 equal to del f/9 equal to del k/5। অর্থাৎ তাপমাত্রার পার্থক্যতে আমরা খুব ভালো করেই জানি সেলসিয়াসের তাপমাত্রা আর কেলভিনের তাপমাত্রা সমান। সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্যকে যদি আমরা আলটিমেটলি 1.8 বা 9/5 দিয়ে গুণ করি, মানে কি হলো, এটা উল্টা হয়ে গেল। যদি আমরা সেলসিয়াসের পার্থক্যকে 9/5 দিয়ে গুণ করি, আমরা ফারেনহাইটের পার্থক্য পাই, অথবা কেলভিনের পার্থক্য আমরা পাই। আরে হ্যাঁ, ঠিক আছে। 9/5 মানে 1.8, 9/5 মানে 1.8। 1.8-এর সব থেকে ভালো রূপান্তর হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য মানে 9 ডিগ্রি ফারেনহাইটের পার্থক্য, ঠিক আছে? 5-9 এই রেশিও করলে 1.8 আসে, ঠিক আছে? ওকে, সো এইটুকুটা মনে রাখতে হতো। আর এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এই দুইটাই। আরেকটা আমরা অঙ্ক করব, মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসতে পারে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক। কিসের অঙ্ক? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক। এই একটা অঙ্ক করলেই হবে। আরে থার্মোমিটার, আরে থার্মোমিটারের বড় কি রে, তুই কি আমেরিকা থেকে নিয়ে আসলি নাকি? আরে থার্মোমিটারের বড় ও বাষ্প বিন্দু, আরে থার্মোমিটারের বরফ ও বাষ্পবিন্দুর তাপমাত্রা 5 ডিগ্রি আরে এবং 75 ডিগ্রি আরে। রুম তাপমাত্রা 45 ডিগ্রি আরে হলে
সেলসিয়াস স্কেলে কত, সেলসিয়াস স্কেলে কত, ঠিক আছে? তাড়াতাড়ি করো বাবারা, এটা পারতে হবে। এই একটা অঙ্ক যে স্টাইলে করব, এই পুরা টাইপের সব অঙ্ক এই স্টাইলেই করতে হবে, ওকে? চারশো বাই 60, 400 বাই 7, এত বেশি কি বলো? হ্যাঁ, আরে 4 মিটার নষ্ট না, 400 বাই 7 তো খুব বেশি না। ভাগ করো, ভাগ করো, 400 বাই 7 খুব বেশি না, এই ভাগ করা যায়। হ্যাঁ, সৌদি আরবে হলেই হবে, ঠিক আছে। 57 ডিগ্রি সেলসিয়াস তো খুব বেশি না, তাই না? তাই তো বললে, আমি তো ভালো অঙ্ক বানালাম। দেখো পাগলারা অঙ্ক করবা কি করে, তোমাকে সেলসিয়াসে বের করতে হবে। তাহলে সেলসিয়াসে C - 0 100 - 0 ইকুয়াল টু 45 - 5 75 - 5। সো C ইকুয়াল টু 4/7 ইন্টু 100, দ্যাট মিনস 400/7। এখন এই ভাগ করতে হবে ক্যালকুলেটর ছাড়াই, তোমাকে এই ভাগ করা না পারলে তো ক্লাস 2-এ ভর্তি করা হবে। 4 × 7 = 28, 5 × 7 = 35, 5 0 7 7 49 1 0, 7 1 7 3 0, 4 7 28 2 0। আর দরকার নাই, উত্তর হলো 57.14 ডিগ্রি সেলসিয়াস, 57.14 ডিগ্রি সেলসিয়াস। সো ক্যালকুলেটর ছাড়াই আমরা উইদিন ডিউ টাইম করতে পারবো অঙ্ক, ওকে? এবং এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেই পারে, ওকে? টাইপ 2 শেষ। টাইপ 3 ফার্স্ট, টাইপ নাম্বার 3 না, সরি 13, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ল অফ থার্মোডাইনামিক্স, ওকে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা এর আরেক নাম হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। এর নাম হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র সবার আগে দিয়েছিল বিজ্ঞানী জুল। বিজ্ঞানী জুল একটা সহজ সূত্র দিয়েছিল, W = J/Q। যে জের নাম হলো তাপের যান্ত্রিক সমতা, জের নাম ছিল তাপের যান্ত্রিক সমতা। এর মান হচ্ছে 4.2 J/Calorie। পরবর্তীতে বিজ্ঞানী ক্লসিয়াস দেখলো যে এরা এরকম ডিরেক্ট সমানুপাতিক সম্পর্ক আসলে মেনে চলে না, তো তখন আসলে এখান থেকে ক্লসিয়াসের সূত্রটা আনা হচ্ছে। এই কার সূত্র আনা হলো? ক্লসিয়াসের সূত্রটা আনা হলো। এই ক্লসিয়াসের সূত্রে বিজ্ঞানী ক্লসিয়াস জাস্ট এই জিনিসটা আনলেন
dq ইকুয়াল টু du প্লাস dw, অর্থাৎ এইখানে মাঝখানে একটা অন্তস্থ শক্তির পরিবর্তন থাকতে হবে। মানে আমি তাপ দিলে কিছুটা কাজ হবে, কিছুটা অন্তস্থ শক্তির পরিবর্তন হবে, কিছুটাতে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে, কিছুটাতে কাজ হবে। পুরোটাই অন্তস্থ শক্তির পরিবর্তন হতে পারে, পুরোটা কাজও হতে পারে। কথা কি ওকে? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে যে এই যে সমীকরণটায় কোনটার চিহ্ন কখন কিভাবে নির্ধারিত হবে, সো এর চিহ্নগুলো আমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এখন অ্যাডমিশন টাইম, কী করে অঙ্কে বুঝতে পারবা এটা আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমরা জাস্ট কখন প্লাস কখন মাইনাস, কখন প্লাস কখন মাইনাস, কখন প্লাস কখন মাইনাস, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। ওকে, তুমি যদি তাপ সরবরাহ করো, তুমি যদি তাপ সরবরাহ করো এটাকে আমি বলবো প্লাস, আর তুমি যদি তাপ অপসারণ করো এটাকে হবে মাইনাস। তাপ অপসারণ করো এটাকে বলবো মাইনাস। আমি আবারও বলছি, তুমি যদি তাপ সরবরাহ করো এটাকে আমরা বলবো প্লাস, আর তুমি যদি তাপ হটিয়ে নাও, অপসারণ করো, এটাকে আমরা বলবো মাইনাস। কথা ওকে? গুড। এবার ডিইউ মানে কি? ডিইউ মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি। ডিইউ মানে কি? ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা, যদি অন্তস্থ শক্তি বাড়ে তার মানে তাপমাত্রা বাড়তে হবে, আর অন্তস্থ শক্তি কমলে তাপমাত্রা কমতে হবে। সো তাপমাত্রা বাড়লে ডিইউ প্লাস হবে, তাপমাত্রা কমলে ডিইউ মাইনাস হবে। তাপমাত্রা বাড়লে ডিইউ প্লাস হবে, তাপমাত্রা কমলে ডিইউ মাইনাস হবে। কথা ওকে? গুড। আর ডিডাব্লুর ক্ষেত্রে যদি আসো বাবা, যদি আয়তন বাড়ে তাহলে ডাব্লু প্লাস হবে, আয়তন কমলে মাইনাস হবে। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখবা, সিস্টেম বা গ্যাস নিজে কাজ করলে ডাব্লু প্লাস, ওর ওপর কাজ হলে ডাব্লু মাইনাস। সো ফ্যাক্ট হচ্ছে সিস্টেম বা গ্যাস, সিস্টেম বা গ্যাস নিজে কাজ করলে, সিস্টেম বা গ্যাস যদি নিজে কাজ করে, বাবারা সিস্টেম বা গ্যাস যদি কি করে? নিজে কাজ করে, তাহলে ডাব্লু কি? প্লাস। আর যদি সিস্টেম বা গ্যাসের উপর কাজ হয় তাহলে ডাব্লু কি হবে? মাইনাস। কোথাও কি ক্লিয়ার? গুড। নাও এইখানে তাহলে হবে সিস্টেম এর উপর কাজ, উপর কাজ। আমার মনে হয় সবগুলার প্লাস মাইনাস তো বোঝা গেল, হালকা পাতলা ভাবে বোঝা গেল। আচ্ছা, যদি বোঝা যেয়ে থাকে, এখন এর মধ্যে থেকে আমাদের তিনটা টাইপ চলে যাবে। টাইপ নাম্বার 14, টাইপ নাম্বার 14 দেখালে আমরা এই ডিকিউ নিয়ে পড়ে থাকবো। ডিকিউ কি করে বের করা যায়? তো ডিকিউ বের করার সিম্পল সিস্টেম বাবা, 9, 10 তোমরা পড়েছো। ডিকিউ মানে হচ্ছে এম এস ডেল থিটা। এর আরেকটা উপায় হচ্ছে এম এল এফ যদি কোনো কিছু গলে, আর এটা আরেকটা উপায় হচ্ছে এম এল ভি যদি কোনো কিছু বাষ্প হয়। আর যদি তুমি গ্যাস, আমাদের মেন পড়া তো এদেরকে নিয়ে না, থার্মোডাইনামিক্সের মেন পড়া হচ্ছে গ্যাসকে নিয়ে। সো গ্যাসের ক্ষেত্রে এন সিপি ডিটি, আর সিপি বের করা আমরা একটু আগে পড়েছি। ওকে, ক্লিয়ার? গুড। এই পৃষ্ঠাতে আমরা শুরু করব টাইপ নাম্বার 15, ডিডাব্লিউ। টাইপ 15 কি? ডিডাব্লিউ। ডিডাব্লিউ। আমরা যদি ডিডাব্লিউতে আসি, ডিডাব্লিউ মানে কাজ। আয়তন বাড়লে পজিটিভ, আয়তন কমলে নেগেটিভ। তো যখন একটা সাইকেল বা চক্রর কথা চিন্তা করবা,
এই চক্রের সময় মিলিয়ে নিবা। চক্রটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কাজটা হয় নেগেটিভ, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে কাজটা হয় পজিটিভ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কাজটা হয় নেগেটিভ, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে কাজটা হয় পজিটিভ। ওকে, শিওর, গুড। এবার এই ডিডাব্লিউর ক্ষেত্রে তাহলে ডিডাব্লিউ নির্ণয় করার আরেকটা উপায় কি? পি বনাম ভি এর এরিয়া। এটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ানোর সময় দুদিন আগেই তোমাদেরকে বললাম। এরিয়া বের করলেই হয়ে যায়। তো এইখানে মানে এই 15 নম্বর টাইপের কোশ্চেনের আসলে তাগিদাটা কি? তাগিদাটা হচ্ছে এরকম। তো এটা একটা সমকোণী ত্রিভুজ তোমাকে দিয়ে দিল, একটু বাঁকা হয়ে গেছে ত্রিভুজটা ভালো করে আঁকি। এই ধরো এখানে একটা ত্রিভুজ তোমাকে দিয়ে দিল, বললো এখানে আছে পি, এখানে আছে ভি। পি আছে ধরো প্যাসকেল এককে, ভি আছে ধরো মিটার কিউব এককে। ধরো এ বি সি। ওকে, তোমাকে বলে দিল এরকম, অর্থাৎ এই কাজটা বের করতে বললো এ বি সি। অবশ্যই ভ্যালু দিয়ে দিল, ধরো এটা 2, এটা 4, এটা 1, এটা 2। তাহলে তোমার খালি এরিয়াটা বের করলে কিন্তু কাজ হয়ে যাবে, হ্যাঁ কি না? একটা ত্রিভুজের এরিয়া কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমির মান 2, উচ্চতার মান 1, কিন্তু তোর 1 না। দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ করছে না, সামনে একটা মাইনাস। সো এই একটা প্লাস মাইনাস ভুল হলে তোমার পুরো অঙ্কটা ভুল হবে, মানে তুমি তোমার এমসিকিউ পজিটিভ নাম্বারের জায়গায় নেগেটিভ নাম্বার পাবা। ওকে, মানে তুমি তোমার উত্তরে পজিটিভ এর জায়গায় নেগেটিভ উত্তর পাবা। আমি কি বুঝাইতে পারছি? এই কথা ক্লিয়ার, হ্যাঁ কি না? ওকে, বোঝা গেছে তো? শিওর? এনি কমপ্লেন? সমস্যা, অসমস্যা, দুঃসমস্যা নাই? ভেরি গুড, সুন্দর। এবার ধরে নাও, মনে 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 করে নাও, বা যাই তুমি করো না কেন, কোনো সমস্যা নাই। এখন এই যে সূত্রটা ডিকিউ ইকুয়াল টু এনসিপি ডিটি, ডিকিউ ইকুয়াল টু এনসিপি ডিটি, এটা দিয়ে যেমন তুমি ডিকিউ বের করতে পারছো, এরিয়া দিয়ে তুমি ডিডাব্লিউ বের করতে পারতেছো। এদের মধ্যে আরেকটু সম্পর্ক তৈরি করে দেবে ডিইউ, কারণ ডিইউ এর মধ্যে আরো কিছু মজা আছে। এখন এই ডিইউ এর মজাটা কি? টাইপ নাম্বার 16, ডিইউ। ডিইউ অনেকভাবে বের করা যায়। নাম্বার 1 ওয়ে, ডিইউ মানে হচ্ছে এন সিভি ডিটি। এটাকে আবার লেখা যায় f/2 এন আর ডিটি। সো বেসিক্যালি এটাই ডিইউ। কিন্তু ডিইউ এর একটা মজা হচ্ছে এই ডিইউ কে অলওয়েজ ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল আকারে লেখা যায়, যেটা ডিডাব্লিউ কেও লেখা যায় না, ডিকিউ কেও লেখা যায় না। কারণ এই ডিইউ হচ্ছে এক ধরনের স্টেট ফাংশন। আর স্টেট ফাংশন হওয়ার কারণে ধরো এটা এ, এটা বি, মাঝখানে ই থাকতে পারে, এফ থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, বাট শুরু যদি এ থেকে হয় আর শেষ যদি বিতে হয়, ডিইউ সেম হয়। অর্থাৎ ডিইউ এ বি ইকুয়াল টু ডিইউ এ ই বি
ইকুয়াল টু DUACB ইকুয়াল টু DUAECDB, অর্থাৎ খালি শুরু আর শেষ মিলালে DU একই। আর যদি এমন কখনো হয় যে এ থেকে আবার এতে চলে আসছে, মানে কোনো কথা হবে না, একটা সাইকেলে DU অলওয়েজ 0, অর্থাৎ একটা পূর্ণ চক্রে DU সব সময় 0। আমি আবারও বলছি, একটা পূর্ণ চক্রে DU অলওয়েজ 0। একটা পূর্ণ চক্রে DU সব সময় 0। কথা কি ওকে? এই কথা ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে তো? আচ্ছা, তাহলে একটা পূর্ণ চক্রে DU অলওয়েজ 0। কত? 0। ঠিক আছে তো? সো দ্যাট আমরা এই ডিউ এর জিনিসটা যখন অ্যাকমপ্লিশ করলাম, তখন যদি আগের পৃষ্ঠায় যায় না, ওমা কি হলো এটা, একটা ক্লিক করলাম, অত আগে যাবে কেন? এরকম তো বদমাশি করা যাবে না। এই যে আমরা বলতে পারি, এই যে সমীকরণটা লিখছিলাম না, যদি পূর্ণ চক্রের জন্য লিখি তাহলে না DQ সারা জীবন DW সমান হবে। লাইক এই যে এখানে ABC আবার এ না, এটাকে তুমি কিউ বলতে পারো। ঠিক আছে, একটা ফুল সাইকেল হলে যা ডাব্লু তাহাই কিউ, অর্থাৎ জুলের সূত্র কিন্তু সমর্থন করে গেল। এটাই কি জুলের বিবৃতি ছিল না? একটা ফুল সাইকেল হলে এটা তখন জুলের বিবৃতিতে চলে যাবে। ওকে, গুড। তাই 16 পর্যন্ত আমাদের আর কথাবার্তা এখানে নাই, বলার আমরা দরকারও মনে করবো না আর কি। এরে ওই যে একবার কারেন্ট গেছিল তো, মাথাটা ওর ওখানে খারাপ হয়ে গেছে, তাকে একবার সেভ করি, তাহলে তার পাওয়ার টাওয়ার যাবে কিছু যদি হারাই গেছে। নাও টাইপ নাম্বার 17, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার কয় নাম্বার সূত্র? দ্বিতীয় সূত্র। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা এইটাকে আমরা বলতে পারি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার কয় নাম্বার সূত্র? 2 নাম্বারের সূত্র। কথা ওকে? সো তাপগতিবিদ্যার 2 নাম্বার সূত্রের তোমরা জানো 4 জন মানুষের বিবৃতি আছে। তো এটা একটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক, যে কোন বিবৃতিটা কার। তো এটা এই ছন্দটা দিয়ে তোমরা মনে রাখবা। আগে 4টা বিজ্ঞানীর নাম তো মনে রাখতে হবে। ক্লসিয়াস, কেলভিন, প্ল্যাঙ্ক এবং ক্লসিয়াস, কেলভিন, প্ল্যাঙ্ক এবং কার্নো। নাহলে তো এটা পারা যায় না। ঠিক আছে, তো এটা আমার বানানো না। ঠিক আছে, এটা যে জয়কুলি ময়কুলি বই থাকে না, ওদের কাছ থেকে লাভ, আমার বানানো না আর কি। আমার বানানো হলে আমি বলে দিই, বাট এটা আমি বানাইনি। আমি দেখেছি যে ওই গাইডগুলাতে ছিল, আমি বললাম যে ভালো জিনিস পড়াই আর কি, তখন থেকে আর কিছু না। তো যাই হোক, বাট টেকনিকটা ইম্পর্টেন্ট, টেকনিকটা খুব কাজের। এই ক্লসিয়াস সাহেব খালি বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর কি। তো ক্লসিয়াস কোথায় থাকে রে? বাইরে থাকে। ক্লসিয়াস কোথায় থাকে? বাইরে। কেলভিন কেমন? খুবই ঠান্ডা, কনকনা কনকনা।
কেলভিন খুবই কন কন করে, কেলভিন শীতল। প্ল্যাঙ্ক কেমন? এই প্ল্যাঙ্ক কেমন? প্ল্যাঙ্কের কি আছে? প্ল্যাঙ্কের আছে ইঞ্জিন। ইঞ্জিন, ইঞ্জিন মানে কি? ইঞ্জিন মানে কি? ইঞ্জিন মানে ইঞ্জিন। আর কার্নোর কি আছে? যন্ত্র। যন্ত্র মানে মেশিন। ওকে, তাহলে ক্লসিয়াস থাকে বাইরে, কেলভিন শীতল, প্ল্যাঙ্কের আছে ইঞ্জিন, কার্নোর আছে মেশিন। মেশিন মানে যন্ত্র। কথা ওকে? সো এইটুকুটা মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাপগতিবিদ্যার 2 নম্বর সূত্র থেকে কোন জিনিসটা সম্পর্কে আমরা ধারণা পাই? এনট্রপি সম্পর্কে আমরা ধারণা পাই। আমি আবারও বলছি, তাপগতিবিদ্যার 2য় সূত্র থেকে আমরা এনট্রপি সম্পর্কে ধারণা পাই। কি সম্পর্কে? এনট্রপি সম্পর্কে। এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। এনট্রপির ডেফিনেশন হচ্ছে ds = dq/t। এইখান থেকে এনট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। আর এনট্রপির ক্রমটা পরীক্ষায় সব সময় আসে। সব থেকে বেশি এনট্রপি হচ্ছে প্লাজমায়, তারপর গ্যাস, তারপর তরল, তারপর কঠিন। এইটা হচ্ছে এনট্রপির ক্রম। ওকে, সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স খুব ঠান্ডা মাথায় আমাদের মনে রাখতে হয়। কথা ওকে? এই পারা যাবে? হ্যাঁ কি না? ক্লিয়ার? শিওর? গুড। টাইপ 17 শেষ। নাও টাইপ নাম্বার 18। টাইপ নাম্বার 18তে আমরা পড়ব ইঞ্জিন এবং রেফ্রিজারেটর। একটা এমসিকিউ আসলে না এই টাইপটা থেকে আসার সম্ভাবনা ব্যাপক। ইঞ্জিন এবং রেফ্রিজারেটর এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এবং এটা থেকে আমরা অঙ্কও করবো 4-5টা। অনেকগুলো টাইপ থেকে আমরা অঙ্ক করিনি, এটা থেকে আমরা করবো। সো ইঞ্জিন আর রেফ্রিজারেটরের মূল কাঠামোটা আমাদের মাথার মধ্যে নিতে হবে এই টাইপে। তো প্রথমে ইঞ্জিন নিয়ে যদি শুরু করি বাবা, ইঞ্জিনে এটা একটা উৎস থাকে T1 আর গ্রাহক থাকে T2। তোমাদের প্রশ্নও কিন্তু 2টা টেম্পারেচার দেওয়া থাকে। সো ইঞ্জিনের ক্ষেত্রে উৎসের একটা তাপমাত্রা থাকে T1, গ্রাহকের একটা তাপমাত্রা থাকে T2। থাকে? শিওর? গুড। নাও উৎসের তাপমাত্রা T1 থেকে আমরা তাপ গ্রহণ করি। আমি আবারও বলছি, উৎসের তাপমাত্রা T1 থেকে আমরা তাপ গ্রহণ করি। কি করি? গ্রহণ করি। আর গ্রাহকে নিয়ে গিয়ে আমরা তাপ ছেড়ে দিই, বর্জন করি। কোথাও কি? সো উৎসের তাপমাত্রা T1 থেকে আমরা যে কাজটা করব, আমরা T1 থেকে Q1 পরিমাণ তাপ নিব। মানে আগুন লাগিয়ে দিয়েছি, ওখান থেকে Q1 পরিমাণ তাপ বের হচ্ছে। ওই Q1 তাপের মধ্যে একটা অংশ দিয়ে আমাদের কাজ হবে, আর বাকি অংশটা আমরা এইভাবে করে ছেড়ে দিব। অর্থাৎ W পরিমাণ আমাদের কাজ হচ্ছে, এটা দিয়ে গাড়ি চলছে। আর Q2 পরিমাণ তাপটা আমরা পরিবেশে ছেড়ে দিচ্ছি। এইটা বেসিক্যালি ইঞ্জিনের ফ্লো ডায়াগ্রাম। আর তাপ একটা স্কেলার রাশি, সো এখান থেকে ডিলিংস করাও আমাদের জন্য খুবই 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 সিম্পল, কোনো ঝামেলা হয় না। কোথাও কি? আচ্ছা, সো ফ্যাক্ট ইজ, বিষয়টা একটু খেয়াল করো, এইখান থেকে যদি আমরা এটাকে বলি ইঞ্জিন,
তাহলে আমরা এইখান থেকে বলতে পারি W ইকুয়াল টু হবে Q1 ইকুয়াল টু হবে W প্লাস Q2, so that W ইকুয়াল টু হবে Q1 মাইনাস Q2, অর্থাৎ কৃত কাজ ইকুয়াল টু হবে Q1 মাইনাস Q2। কথা ওকে? গুড। নাও কর্মদক্ষতা নামে একটা টার্ম তো সারা জীবনই থাকে, এই থাকে না? তো কর্মদক্ষতা নামে যদি একটা টার্ম থাকে, কর্মদক্ষতা ইটা কি? কর্মদক্ষতা ইটা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। এখন আমাকে বলো, এই গাড়ির ইঞ্জিন এ তোমার আউটপুটটা কি? তুমি কি চাও? একটা গাড়ি থেকে তোমার চাওয়া কি? কাজ, গাড়ি যেন চলে। আর ইনপুট মানে তোমার খরচটা কোথায় বলো? এই যে এখানে তেল পুরাচ্ছ তুমি, সো তোমার আউটপুট হচ্ছে W আর ইনপুট হচ্ছে Q1, আর Wর ভ্যালু বসালে Q1 মাইনাস Q2 বাই Q1, দ্যাট মিনস 1 মাইনাস Q2 বাই Q1। এটা বেসিক্যালি আমাদের কর্মদক্ষতার সমীকরণ। আর তোমরা যে জোর করে আরেকটা সমীকরণ মনে করো, ওটা না কর্মদক্ষতার সমীকরণ না। যদি এই ইঞ্জিনটাকে প্রত্যাগামী নাম দেওয়া যায়, প্রত্যাগামী মানে ঠিক আগের অবস্থায়ও ফিরে আসতে পারে, বা এন্ট্রপির পরিবর্তন যদি শূন্য হয়, প্রত্যাগামী মানে সোজা বাংলা ভাষায় এন্ট্রপির পরিবর্তন শূন্য যদি হয়, তখন লেখা যাবে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। অন্যথায় লেখা যাবে না, অন্যথায় লেখা যাবে না। কথা ওকে? আচ্ছা গুড, তাড়াতাড়ি তুলো। এবার আমরা এই পাশে যা করব তা হচ্ছে ফ্রিজের জন্য বা রেফ্রিজারেটরের জন্য, এটাকেও আমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে যে ফ্রিজ বা রেফ্রিজারেটরে আসলে কি হয়। এই নয়ন করে দেখে ওদের জন্য একটু নাস্তা নিয়ে। তো এই হচ্ছে ইঞ্জিন সম্পর্কে। নাও ফ্রিজ, ফ্রিজেও বাবা দুইটা জিনিস থাকবে, একটা T1 আর একটা T2। এখন এই ফ্রিজের T1 T2 আর এই T1 T2 কিন্তু একই না। এই দুই জায়গার T1 T2 কিন্তু একই না। সো এবার ফ্যাক্টরটা একটু বুঝো। এইখানে T1 হচ্ছে ফ্রিজের মানে বাহিরের তাপমাত্রা, মানে আমরা তোমাদের বইয়ের মতো করে না, আমি আমার টেকনিকে বোঝালে তোমাদের ভুল হবে না। এখানে কি ছিল? সারা জীবন উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা থেকে বেশি। এই ফরম্যাটটা আমি চেঞ্জ করতে একবারে রাজি না। তাহলে এখানেও মনে করো বাবা, এটা ফ্রিজের বাহিরের তাপমাত্রা, এটা ফ্রিজের ভিতরের তাপমাত্রা। ফ্রিজের বাহিরের তাপমাত্রা ঠান্ডা থাকে না, ভিতরের তাপমাত্রা ঠান্ডা থাকে। তাহলে এটা হলো ফ্রিজের ভিতর, এটা ফ্রিজের বাহির। সো এইভাবে মনে রাখবা, এটা হচ্ছে আউট আর এটা হচ্ছে ইনসাইড। ইন লিখলে আবার ভুল করবে, এটা ইনসাইড। তাহলে এবার আমার উদ্দেশ্য কি? আমি ভিতরকে আরো ঠান্ডা করব, বাট নর্মালি কি মানে শীতল তাপমাত্রা থেকে তাপ বের হয় না, নর্মালি বের হয় না। বাট আমি নর্মালি বের করবো না, তো আমি কারেন্ট খরচ করব, কারেন্টের বিল খরচ করব। কথা বোঝনি? আমি কারেন্ট খরচ করে তাপ বের করবো আর কি। সো এবার ফ্যাক্ট হচ্ছে এরকম, আগে আমি কারেন্ট দিব, আগে আমি ডাব্লু দিব। এই ডাব্লু এসে এইখান থেকে Q2কে বের করে নিবে, আর এটা দুইজন মিলে পরিবেশে বের হয়ে যাবে আর কি। সো এই এসি ভিতরে যতটুকু ঠান্ডা করছে তার থেকে বেশি বাহিরকে গরম করছে, এটা বাধ্য করতে আর কি। কথা কি বোঝা গেছে? অর্থাৎ আগে কারেন্ট খরচ করো, এবার ঠান্ডা থেকে তাপ বাইর করো, দুইটা তাপকে ছেড়ে দাও।
ওকে, সো সেম চিত্র কিন্তু খালি তীর চিহ্নটা উল্টা। এমনি পড়লে এটা অটো হয়ে যাবে, আর এমনি না পড়লে হবে না নি আর কি। নাও এবার তোমার ইটা কোপ এর 14 গোষ্ঠীতে কোনোদিনও ভুল হবে না। দেখো এইখানেও যদি তুমি মিলাও, তোমার কি হলো, এই যে একবার ওই বোর্ডটা অফ হয়ে গিয়ে ঝামেলাটা হয়ে গেছে। Q1 হচ্ছে W প্লাস Q2, হ্যাঁ কি না? সো দ্যাট W should be Q1 minus Q2. W should be Q1 minus Q2. ওকে 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 গুড। বাট এবার না কর্মদক্ষতা শব্দটা ভ্যালিড হয় না। কেন হয় না আমরা বোঝাচ্ছি। কর্মদক্ষতা মানে তো আউটপুট বা ইনপুট। এখানে তো বললো আউটপুট গাড়ি চালানো, আর ইনপুট হচ্ছে তোমার তেল খরচ করা। এখানে বলো আউটপুট কি? Q1 আউটপুট। একটা ফ্রিজ তোমার রুমকে কতটুকুটা গরম করছে, এটা তোমার আউটপুট। হাউ? তাহলে কি বলে, এখানে তিনটা জিনিস আছে, W, Q1, Q2। আউটপুট কোনটা? ক্লিয়ার করে বলো, ক্লিয়ার করে বলো। আরে বেটা ফ্রিজের আউটপুট কি? ফ্রিজ কতটুকু ঠান্ডা করতেছে। এসির আউটপুট কি? রুম কতটুকু ঠান্ডা করতেছে। কোথায় ঠান্ডা করা? মানে Q2। কনফিডেন্সলি বলতে হবে তো। কে বলছে অর্ধেক করে Q1 Q2? আমি তো বোল্ডলি শুনতে যাচ্ছি, তাই ঝাড়ি মারতেছি ধরে। আউটপুট হচ্ছে Q2। ইনপুট কি? Q1 তো কোনো দিক দিয়েই ইনপুট না। কারেন্টের বিল কোনটা? কারেন্টের বিল W। সো এখন তুমি যদি Q2 বাই W করো না, Q1 বড়, বাট Q2 আর W এর মধ্যে কোনটা বড় এর তো কোনো ফিক্সড নাই। তাই এমন হতেই পারে Q2 বড় W কম, তখন কর্মদক্ষতা 100% ছাড়িয়ে যাবে। এটা তো সম্ভব না, কর্মদক্ষতার ডেফিনেশন এটা সম্ভব না। তাই ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতা শব্দটা নাই। ফ্রিজের ক্ষেত্রে শব্দটা বাংলায় বলে কার্যকৃত সহগ, ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। ইংরেজিতে বলে কোপ, CO। তাহলে কোপ মানে আউটপুট বাই ইনপুট। এখন এই আউটপুট কি ছিল? Q2। ইনপুট কি ছিল? W। W মানে হচ্ছে Q1 মাইনাস Q2। ওকে, কোন বইয়ে কি লেখা ডাজেন্ট ম্যাটার, এটা মনে রাখবা, ভুল বানাতে হবে। এটাকে খুব ইজিলি তুমি আউটপুট বা ইনপুট, তো এটা তো মানে এটা ভুলে গেলে তুমি কি মানে, এটা তো আমি আর্টসের একটা স্টুডেন্টকে যদি বুঝাই, তোর ফ্রিজ থেকে কি লাগবে? বলবে ঠান্ডা লাগবে। তোর কেমন ফ্রিজ দরকার? বিল বেশি খায় না কম খায়? বলবে কম খায়। তাহলে আমাদের দরকার বেশি ঠান্ডা কম কারেন্টের বিলে। এসিতেও তাই, দরকার বেশি ঠান্ডা কম কারেন্টের বিলে। যে কেউ তো ও ফিজিক্সের না বুঝুক, ও বলবে তো এটাই, নাকি তোকে বলবে যে আমার দরকার বেশি কারেন্টের বিল পুরুক, ঠান্ডা কম হোক? কেউ বলবে? কেউ বলবে না। সেটা IQ, নর্মাল IQ। সো এখানেও যদি এটা প্রত্যাবর্তী বা প্রত্যাগামী হয়, তাইলে আমরা কিউকে T2 বাই T1 মাইনাস T2 দিয়ে প্রকাশ করতে পারব। এটাও যদি প্রত্যাগামী হয়, তাইলে আমি T2 বাই T1 মাইনাস T2 দিয়ে প্রকাশ করতে পারব। কথা ওকে? ক্লিয়ার? গুড। সো আশা করা যায় এইটুকুতে বুঝতে আমাদের কোনো অসুবিধা তো নাই, নাকি? তাহলে এবার একটু অঙ্ক করতে হবে বাবা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক টায়ার্ড, তোমাদের জন্য আমি খাদ্য আনতে পাঠিয়েছি, কিন্তু তোমাদের একটু অঙ্ক করতে হবে। আমাদের এখনো অনেক অঙ্ক করা বাদ আছে। ওকে, সো তাড়াতাড়ি আমরা একটু অঙ্কে হাত দেই বাবারা। কোথায় গেল ইঞ্জিন, তুমি কোথায় গেলা? হ্যাঁ, অঙ্ক নাম্বার 60। অঙ্ক নাম্বার 60। তোমরা 60-এ চলে যাও সবাই। অঙ্ক নাম্বার 60, তাড়াতাড়ি করো।
ছেলেদের মধ্যে একটারও পাইলাম না। আমি পড়ছি রে, পড়াশোনা কর, পড়াশোনা কর। যারা শুধু আইএসএসবি ডিপেন্ডেন্ট হয়ে যায় এদের কাউকে আমি গ্রিন কার্ড পেতে দেখিনি আজ পর্যন্ত। বাট যারা আইএসএসবিকে গুনেই না এরা সবাই গ্রিন কার্ড পায়। তোদের ব্যাচে এখন পর্যন্ত 2 জন পাইছে, আমাকে 2 জনই মিষ্টি দিয়ে গেছে আর কি। তো এই 2 জন মানে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমার খুব রেগুলার স্টুডেন্ট। মানে আমি হতাশ, আমি কোথায় ভাবলাম এরা বুয়েটে চান্স পাবে। এখন ওদেরকে বুয়েটে যদি পরীক্ষা দিতে বলি তাহলে এটা অপরাধ হয় আর কি। এখন ওরা অফিসার মানুষ, মানে কয়দিন পর অফিসার হয়ে যাবে ওরা, ওদেরকে এখন বুয়েটে পরীক্ষা দিতে বলা যায়। দুটাই তো, 2 বন্ধু না, একটা কলেজের একটা ল্যাবরেটরি, ইঞ্জিনিয়ারিং ব্যাচে একসাথে বসতো। কি সায়েম না শিয়াক নাম, লম্বা করে, ঠিক আছে। মেয়েদের জন্য কিন্তু আইএসএসবিতে টিকা সহজ। ওকে, মেয়েদের জন্য টিকা সহজ। ওকে, হয় নাই সবার 60 নম্বর। 60 নম্বরে কি বলছে দেখো, বলছে কর্মদক্ষতা 80%, আর ইঞ্জিনের দক্ষতা, এই গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি উচ্চ। তাহলে যদি এরকম করে চিন্তা করি, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, হ্যাঁ কি না? তো 80% মানে হচ্ছে 0.8 ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। T2 হচ্ছে 400, T1 বের করতে হবে। মেন কথা তো এটাই আর কি। সো এইখান থেকে যদি আমরা যাই, একটু কোনাকুনি চেঞ্জ করে নিই, 400/T1 ইকুয়াল টু 0.2 মানে 1/5, কোনাকুনি গুণ করে দাও, T1 ইকুয়াল টু 2000 কেলভিন, T1 ইকুয়াল টু 2000 কেলভিন। কথা ওকে? গুড। নাও অঙ্ক নাম্বার 64, সবাই তাড়াতাড়ি করো বাবা। অঙ্ক নাম্বার 64, অঙ্ক নাম্বার 64। মিলছে না? লাভ মিলাই দি। দেখো, কার্যকৃত সহগ মানে কোপ, তাহলে কোপ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। আউটপুট হচ্ছে Q2, ইনপুট হচ্ছে W। এখন প্রশ্নে তোমার কাছে W চাইছে, কোনো কথা নাই, W ইকুয়াল টু হবে Q2 মানে 250, হ্যাঁ 250/4.6 আছে না? কি বলো, আছে তো? ধারের কাছেই নাই, কি সর্বনাশ।
46কে দিয়ে যদি গুণ দিই আমরা, দেখি এখন গুণ করতে হবে, গুণ তো করতে পারি না, তা 5 যাবে মোটামুটি, বিশ্বাস হচ্ছে 5 যাবে। আমরা 46 করে দিই, এটা 250 করে দিই, তাহলে এই যাবে। এ দেখো 5 5 5 4 5 20, 5 6 30, তার মানে 230। এবার 4 যাবে, উত্তর তো আমি দেখতে পাচ্ছি হয়ে গেছে। এবার দেখো ভালো করে, 4 4 মানে 4 4 16, 4 6 24, তাহলে হইলো 184। 16 থাকুক, উত্তর তো 54 পাই গেছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসে পরীক্ষায়, বারবার আসে, আসতেই থাকে আর কি, না আসার কোনো ইয়েই নাই। ওকে, অঙ্ক নাম্বার 69 দিয়ে আমরা পরের টাইপে যাব। অঙ্ক নাম্বার 69, ঠিক আছে। আমি এই টাইপের অঙ্ক বারবার করাচ্ছি, মানে বুঝো, মানে এই টাইপের অঙ্ক থেকে পরীক্ষায় আসে আমাদের। কিন্তু আমরা চ্যাপ্টার ফাইনালে অনেকগুলো কোয়েশ্চেন দিই, কিন্তু পরীক্ষায় কিন্তু একটা অধ্যায় থেকে একটা বা দুটা কোয়েশ্চেনই আসবে, এই জায়গাটা বুঝতে হবে কিন্তু। ওকে, কোনটা? ইয়েস, কারণ কিছুই না, 33% মানে হচ্ছে 1/3 ইকুয়াল টু 1 মাইনাস ডাব্লু বাই Q1। Q1 কত? তাহলে আলটিমেটলি বুঝতেই পারছো, এটা এদিকে যাবে, 1 থেকে বাদ হবে, তাহলে 1 থেকে যখন বাদ হবে আর কি, তখন হ্যাঁ, আচ্ছা এই 1 থেকে বাদ দিলাম কেন? ঠিক আছে, তাহলে আলটিমেটলি 3 দিয়ে ভাগ হবে আর কি, তো 3। ওকে, গুড। টাইপ নাম্বার 19। নাম্বার হচ্ছে কার্ণচক্র। কার্ণচক্রটা দেখতে কেমন? একটু পরে বলতেছি, রাখ না ক্লাসটা। পি ভি রাখ, এখানে রাখ। দুই মিনিট পরে দেবো, এই টাইপটা শেষ করলি। ওকে, সো কার্ণচক্র তো দেখতে এরকম, তাই না? কি নাম? আফিফ কেন ফোন দিচ্ছে? ধর ফোন। হ্যাঁ, তাইলে এটা একটা পিভি গ্রাফ। এটা এই ভালো করে বোঝো আমরা, আমি একটা গ্রাফ এঁকেই কিন্তু কাজ ছাড়ছি। এটা হলো ইঞ্জিনের গ্রাফ, তীর চিহ্ন উল্টে গেলেই রেফ্রিজারেটর। ওকে, তাহলে এইটা হচ্ছে ইঞ্জিনের গ্রাফ।
শুধু একই গ্রাফ থাকবে, তীর চিহ্নগুলো উল্টাই দিবা। এই তীর চিহ্নটা দেখো ক্লকওয়াইজ যাচ্ছে, ক্লকওয়াইজে ডাব্লু পজিটিভ হয় আর অ্যান্টি ক্লকওয়াইজে ডাব্লু নেগেটিভ হয়। এখানে গ্যাস কাজ করছে ডাব্লু পজিটিভ, আর ওখানে আমি কাজ করতেছি, তাই কাজটা নেগেটিভ। ওকে, সো এখানে চক্র 4টা, মানে ধাপ 4টা, 1 2 3 4। এটা থিওরিটিক্যাল একটা টপিক। 1 নম্বর ধাপ নাম হলো সমষ্ণ। আল্লাহ, সব একই রকম হলো, এটা উল্টালো কেন? ছি ছি ছি, বয়সের দোষ। তাহলে 1 নম্বর হচ্ছে সমষ্ণ প্রসারণ, 2 নম্বর রুদ্ধতাপীয় প্রসারণ, 3 নম্বর সমষ্ণ সংকোচন, 4 নম্বর রুদ্ধতাপীয় সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এ হচ্ছে স্টেপ বাই স্টেপ 4টা ধাপ। আমার ধাপ তোকে, তার মানে ভেরি কেয়ারফুলি খেয়াল করো বাবা, এই ধাপটা শুরু হবে T1 থেকে, শেষও কিন্তু T1 এ হবে। এই ধাপটা শুরু হবে T1 এ, শেষ হবে T2-তে। বি কেয়ারফুল, T1 গ্রেটার দেন T2। একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায়। কারণ রুদ্ধতাপীয় প্রসারণে কাজ হয় পজিটিভ, কাজ পজিটিভ হলে অন্তস্থ শক্তি হয় নেগেটিভ। সো খাতায় লিখে রাখো, রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায়। তাহলে এইখানে T1 ইকুয়াল টু T1, আর এখানে T1 গ্রেটার দেন T2, কারণ রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায়। কথা ওকে? 3 নাম্বার সমষ্ণ সংকোচন, তাপমাত্রা ধ্রুব থাকে, রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায়, আবার T1 গ্রেটার দেন T2। সো এখানে আবার T2 হয়ে লাস্টে ঘুরে যায়। ওকে, নাও এই সমষ্ণ প্রসারণে যদি আমরা ডি কিউ বের করি বা ডি ডাব্লু বের করি, এরা একই হবে, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় ডি ইউ তো 0 হয়। তাহলে ডি কিউ বলো আর ডি ডাব্লু বলো, এটা হবে এন আর টি লন V2 বাই V1, আর এইখানে ডাব্লু হবে এন সিভি T1 মাইনাস T2, বাট এইটাতে ডাব্লু হবে এন সিভি T2 মাইনাস T1। তার মানে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, বাট এইখানে একটা T1 থাকবে, আর এইখানকার ডাব্লু যে বের করবো এন আর T2 লন V1 বাই V2। তাই এরা দুইজন কাটাকাটি হবে না, কিন্তু রিমাইন্ড, এই কার্নোচক্রে বলেছে সব মিলিয়ে এর ডিএস 0 হইতে হবে, অর্থাৎ এই 4টা ধাপ মিলে ডিএস 0 হবে। 2 আর 4-এ তো ডিএস এমনি 0 রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বাট 1 আর 2-এ তো ডিএস 0 না। ডিএস এর সূত্র কি হতো? এন আর V2 বাই V1, এখানে এন আর V1 বাই V2। তাহলে তখনই এরা 0 হবে যখন রেশিও দুইটা সমান, রেশিও দুইটা সমান, অর্থাৎ যেই অনুপাতে বাড়বে সেই অনুপাতেই কমতে হবে, তা না হলে কার্নোচক্র বলা যাবে না। অর্থাৎ কার্নোচক্রের মেন কথা হচ্ছে রেশিও সেম হইতে হবে। রেশিও কি হতে হবে? সেম হতে হবে, স্পেশালি সংকোচন প্রসারণের রেশিও।
মানে ভালো করে এই জায়গায় একটা জিনিস বোঝার আছে। ধরো এই প্রথম ধাপ আর 2 নম্বর ধাপে রেশিও সমান হওয়ার দরকার নাই, কিন্তু প্রথম ধাপে রেশিও আর 3 নম্বর ধাপে রেশিও সমান হইতে হবে। 2 নম্বর ধাপে রেশিও আর 4 নম্বর ধাপে রেশিও সমান হইতে হবে। আমি কি কথা বুঝাইতে পারলাম? অর্থাৎ কথাটা হচ্ছে 1-3 রেশিও সমান হইতে হবে, 2-4 রেশিও সমান হতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কথা। ওকে, ইম্পর্টেন্ট কথা যদি হয়ে থাকে তাহলে আমার সাথে একটু কয়টা এমসিকিউ এর উত্তর একটু মুখে মুখে বলতে হবে বাবারা, মুখে মুখে বলতে হবে। সবাই শিটটা হাতে নাও, তাড়াতাড়ি শিটটা হাতে নাও, দ্রুত হাতে নিছো। এমসিকিউ নাম্বার 75, সবাই মিলে উত্তর বলো। কার্নো চক্রের শেষ ধাপে সিস্টেম কি হয়? কি হয়? শেষ ধাপ নাম কি? শেষ ধাপের নাম উচ্চারণ করো। রুদ্ধতাপীয় সংকোচনের তাপমাত্রা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে উত্তর হবে উষ্ণ হয়। ক্লিয়ার? শিওর? এই শিওর তো? ওকে। এরপর 73 নম্বর এমসিকিউ কি হবে বলো তো? ইঞ্জিন কার? প্ল্যাঙ্কের। 76 নাম্বার বলো কার হবে? পারা যাবে তো? এমসিকিউ পারলেই হবে। তারপর 46 নাম্বার এমসিকিউ বলো। 46 কিউটি বড় না কিউন বড়? কিউটি বড়। অবশ্যই ছেড়ে দেওয়া তাপটা বেশি। পঁয়ষট্টি বলো। থাপড়ায় গাল লাল করে দেব। এনট্রপির পরিবর্তন শূন্য, এনট্রপি শূন্য না। সেখানে খেয়াল করতে হবে, যদি কোশ্চেনটাতে লাগাই দিই এনট্রপি অপরিবর্তিত, এনট্রপির পরিবর্তন শূন্য। কথা ক্লিয়ার? ওকে, গুড। সো টাইপ নাম্বার 19 শেষ। নাও আর 2টা টাইপ আছে আমাদের, বেশি না। টাইপ নাম্বার 20। ওকে, তো টাইপ নাম্বার 20 শুরু হওয়ার আগে তোমাদের ব্রেনে আমরা 5 মিনিট ব্রেক দেব। তোমরা একটু সিঙ্গারা খাও, ঠিক আছে? আমাদের আর মোটামুটি 6-7টা অঙ্ক করতে হবে। না এই সিঙ্গারা খা, লে লে লে, লিয়ে পাঠাই দে তাড়াতাড়ি। এই পাঠা দে, লিতেই পাচ্ছে না এরা। নাও, ওকে দাও। ও তো ঘুমায় পড়ছে, ওর এত ঘুম পেয়েছে। ওদেরকে দিয়ে দে, জয়েন আপ নাও, ওখান থেকে বিতরণ করো তুমি। থাক, ওটা পড়ে গেছে না, এটা না। টাইলসেরও তো পেট আছে, তো খিদে নাই। ওকে দিল না কেন? ও কি দোষ করেছে? কল দিবা? তাহলে নিচে গিয়ে কল দিয়ে এসে। খাতা
এই খাতা বলে দিস নি ওদেরকে, কখন দিব? খাদে এই 5 মিনিট ব্রেক চলছে। ওই যে বাইরে বসে আছে কে আফিফ, কে যাবে ওরা? কি যে মার্ক করবে যে থামি আগে ইয়ামিন আলী তোর বলে খাতা কি হয়েছে? আয়রা সার্টিফিকেট একদিন যাবে যাও। ফার্স্টে একটা ইয়া না না এটা না, এই তো। এখানে বলছে যে একটা পাতে চার্জ দিয়ে দিচ্ছি, 2 পাতে ইয়া হয়েছে। তো যখন উপর থেকে কাউকে টানবে, উপরের পাত যেমন টানবে নিচের পাতও টানবে না। কত নম্বর এটা? এই খাতাটা দিয়েছে কবে? আজকে। ও তাই তো। নাজাত নাই? নাজাত ভাইয়ের সাথে তো দেখা হলো, বাইরে গেলাম মনে হয়। ওই ভাইয়া বললো যে এটা ইয়া সলভের ভাবে দেওয়া আছে। আমি এখন আপনাকে জিজ্ঞেস করছি এটা কি করা লাগবে। তুই একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, আমি ফাঁকা হয়ে দেখবো রাতে। ঠিক আছে। যা সামনের দিন খাতাটা নিয়ে আসিস। আর আরেকটা, এটা আপনাকে খালি বলি, এই যে এটা তো আপনি দেখছেন মনে হয়। কে জানে? এটাতে মানে অ্যান্সার নিচ্ছে 50 বা সামথিং এই বই দেখে, কিন্তু আমি তো মানে পিওর ইয়া করে ম্যাথ করে করছি। এত পার্থক্য তো হবে না, এটা ক্লাসে আমরা করলাম না। হ্যাঁ ওই তো মানে রিয়াল ম্যাথ আপনার যেটা আসছে 2800 সামথিং আসছে, আর আমার মানে একেবারে কারেক্ট করে করে এরকম আসছে, আর বইয়ে দেওয়া আছে 50 সামথিং। ওই যে এটা বলে মুগ্ধ ভাইয়া দেখাইছে, এই যে এরকম। পঞ্চাশ আর 2800-র মধ্যে তো অনেক পার্থক্য। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি এই দুটো। ঠিক আছে, আপনাকে কি ছবি পাঠিয়ে দেবো না? ছবি পাঠিয়ে দেবেন। ডাইপোর ডায়াক সূত্র মানে ওটা তো মানে কাছাকাছি আসছে। ওই যে 2880 2880 ভাই 78 আসছিল আমার তো। যে ঠিক আছে, দেখি আগে। লাস্টের টাইমে কেন লিখা লাগবে? আমি তো স্ক্রিনটা আলাদা করে যেগুলো চাইছি আমি বের করে রেখেছি। সঞ্চিত আধান, শতকরা ত্রুটি আর করণ ত্রুটি, তিনটাই করা আছে। খালি প্লাস মাইনাস করে লিখে নিয়ে বলে মার্ক 2 মার্ক করে হওয়া। এটা কাটা যায়, এটা সমস্যা নেই। সাবিকুল, স্নেহা, আরিফা সিদ্দিকা, তুমি, সানজিদা, দেখি দইটা, তাসমিন, আসিফ, মিফতাউল, হাফিজ, মারুফ, হাবিবা, হাবিবা খাতুনকে, নাফিস ইকবাল নাই, আনিকা সাইমা, প্রভা নাই, নিগমা নাজিয়া ইসলাম, নাজিয়া, নাফিস। হ্যাঁ ভাই বলেন, একটু ক্লাসে আছি, বলেন ভাই, সমস্যা নেই। ফাঁকা তো হবে না, আপনি এখনই বলেন, সমস্যা নেই। হ্যাঁ 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 পরে এখন কি আসছে মডেল টেস্ট দিতে? এই তো সমস্যা হয়ে গেল ভাই। এখন তো ঠিক আছে ভাই, আমি খোঁজ নিচ্ছি। ঠিক আছে। হাবিবা খাতুন, নাফিস ইকবাল,
ওরা যে আধা ঘন্টা 40 মিনিট বসছিল তখন খাওয়া দিসনি কেন? আমি আসার আগে উইকলি ঠিক আছে, আমি দিতে বলছি। খাতা যেহেতু পেয়েছো মানে রেজাল্ট করা আছে, দেখ আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম রিটার্ন খাতা ফাঁকা ফাঁকা, পুরাই ফাঁকা, পুরা ফাঁকা একবারে। পুরাই ফাঁকা। কমপ্লিট আরো বাদ আছে, ওখানে সিঙ্গারা পড়ে গেছে, ফেল দে, নিয়ে চলে যা, নাহলে আবার ভর্তা যাবে, ওটা ফেলে দে আর এটা নিয়ে চলে যা। আমাকে পানি দিস? হুম, কি রে, এটা কি ডুপ্লিকেট প্রশ্ন ব্যাংক নাকি? ডুপ্লিকেট প্রশ্ন ব্যাংক। এরা খাতার মধ্যে ছবি আঁকছে। হ্যাঁ, ওকে
টাইপ 20 ভেরি সিম্পল, প্রত্যাবর্তী প্রক্রিয়া ভার্সেস অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেই প্রক্রিয়াটা রিভার্সলি আগের অবস্থায় ফিরে আসতে পারে তার নাম হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর যেটা রিভার্সলি আগের অবস্থায় ফিরে যেতে পারে না তার নাম হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। খুব ভালো না, খুব খারাপ না, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। কি হলো, হচ্ছে তো? তো এটা কি? নয়ন, নয়ন, তোর ভিডিও তো 2 ঘন্টা থেকে রেকর্ডই হয়েছে না। ক্যামেরা অফ কেন? অ্যান্টমি বেড়ে গেছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে কেন? কখন থেকে অফ হয়ে বসে আছে? এই জন্য আমি লাইভটা চালা রাখতে বলি। আমি কি করবো, চার্জ দিয়ে যায় না, সে দেখি চার্জ মাস থাকে না, এটা আমি কি করবো? আমার তো কিছু করার নাই, যে চার্জটা শেষ করে তো চার্জ ঢুকে দিয়ে যাইতে হবে। আমি তো এত দেখতে পারবো না বিষয়টা, আমি সবসময় 100% চার্জ করে দিয়ে যাই। কে শেষ করেছে? অবশ্যই রিচার্জ দিয়েছিল মনে হয় ক্যামেরা। শেষ করে লে ব্যাগের মধ্যে রেখে দেয়, চার্জ রাখলে কি হয়? অন হবে না? চার্জার লাগাসনি? এটা কত চার্জ হয়? ব্যাটারি মনে হয় একবারে নিয়ে যাবে, চার্জ আমি দিব 2 টাকা। আসছে? কি বলে, চার্জ নাই?